এই বয়সে আর কত বউ সাজবে, এই কথাটা আমার অনেক শুনতে হয়। বাট আমি মনে করি প্রত্যেকটা নারী যে কোনো বয়সী হোক না কেন, বউ সাজার ইচ্ছা কোনো দিনও শেষ হবে না। হ্যালো এভরিওয়ান, আমি চলে আসছি আজকে ছোট্ট এই ব্লগটাতে। এটা হচ্ছে একটা ব্রাইডাল শ্যুট ছিল আমার মৌসুমি গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পার্লারে। তো এই গল্পটা আপনার সাথে শেয়ার করি যাতে আপনারাও আমার সাথে বুঝতে পারেন যে কেন আমি ব্রাইডাল শ্যুটগুলোতে পার্টিসিপেট করি। সোফার আমি প্রায় 150টা ব্রাইডাল শ্যুটে পার্টিসিপেট করেছি, আর আমার প্রথম ব্রাইডাল শ্যুটটা ছিল 2022 সালে। তো আমাকে যারা ব্রাইডাল শ্যুটে ডাকে বা আমাকে দিয়ে যারা ব্রাইডাল শ্যুট করাতে পছন্দ করে, তারা কিন্তু সবাই জানে আমার বয়স কত। সো এই বয়স কত জেনেও তারা যখন আমাকে বউ সাজাতে চায়, তারা যখন এই চ্যালেঞ্জটা নিতে চায়, তো তখন আমার মনে হয় যে অবশ্যই এটা যেহেতু তাদের হাতের স্কিল, তারা একটা 50 বছর বয়স্ক মহিলাকেও সুন্দর বউ বানিয়ে দিতে পারে, তাহলে নিশ্চয়ই যে কোনো যুবতী বউকে অনেক সুন্দর করে সাজাতে পারবে, তরুণী বউকে অনেক সুন্দর করে সাজাতে পারবে। তো আমিও তাদের ব্রাইডাল শ্যুটগুলোতে পার্টিসিপেট করতে খুব আগ্রহ ফিল করি, বিকজ আমার কাছেও এটা একটা বিগ চ্যালেঞ্জ। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম মৌসুমি গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পার্লারে। এটা হচ্ছে মোহাম্মদপুরে। ঠিকানাটা তো সবার সাথেই শেয়ার করে দিয়েছি। অ্যান্ড সেখানে যাওয়ার পরে যা যা মজার সব কাহিনী হলো, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। আগে বলছি আমি সেখানে ব্রাইডাল শ্যুটে যেয়ে কি করলাম। প্রথমেই তারা আমার ফেসটাকে প্রিপেয়ার করে নিল, তারপরে ড্রেসটা পরানোর চেষ্টা করা হলো। আমার ড্রেস পরানোটা খুবই ডিফিকাল্ট, বিকজ আমার সাইজের ড্রেসই খুঁজে পাওয়া যায় না। আমরা ড্রেসটা নিয়েছিলাম ক্লথিং রেন্টাল থেকে। ড্রেসটা যখন আনা হলো তখন দেখা হলো ড্রেসটা আমার চেয়ে এক সাইজ ছোট, গায়ে আর একটুও ঢুকে না। তখন মৌসুমি আপু বললো যে চলো আমরা এটা একটু লুজ করে নিই। তো ওখানেই ইনস্ট্যান্ট লুজ করা হলো। তো ড্রেসটা পরে আমি বসলাম। নর্মালি ব্রাইডাল শ্যুটে যেটা ওরা বলে যে আগে ড্রেসটা পরে তারপরে ড্রেসটা বা বেসিক কিছু অর্নামেন্টস পরে তারপরে মেকআপটা করতে, বা আগে গহনাটা নাই পরি, ড্রেসটা পরে তারপর মেকআপ শুরু করতে। কারণ হচ্ছে যে পরে মেকআপ করার পরে ড্রেস পরাতে গেলে টানা হ্যাচড়া করে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। তো আমার এই কালারটাকে আমি কি বলবো, গ্রিন কালার না শ্যাওলা কালার, এক্স্যাক্টলি কালারের নামটা আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু কালারের সাথে ম্যাচিং করে সুন্দর কিন্তু গহনাটা দেখেন, অনেক সুন্দর একটা গহনা পরেছি। তো গহনাটাও আরেকটা পেজ থেকে নেওয়া, সেই পেজটার নামটাও আমি মেনশন করে দেব। বিয়ের দিনে অনেকে খুব এক্সপেন্সিভ ড্রেস বা গহনা হয়তো এফোর্ড করতে পারেন না, তাদের জন্য কিন্তু এই সমস্ত পেজগুলো, যেখান থেকে আপনার রেন্টে বিয়ের দিনের জন্য পোশাক নিতে পারেন বা গহনা নিতে পারেন। এখন আমাদের লাইফ অনেক ইজি হয়ে গেছে, কারণ এই বিয়ের এই 1.5 মণি ওজন এই লেহেঙ্গাটা আপনারা হয়তো জীবনে আর কোনো দিনই পরবেন না। তো একদিনের জন্য প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে একটা লেহেঙ্গা কেনা সবার পক্ষে এই সামর্থ্যটা থাকে না। যাদের থাকে তারা তো কিনেন, বাট যাদের থাকে না কিন্তু স্বাদ আছে, সাধ্য নাই, তারা এইসব রেন্ট নিতে পারেন বিভিন্ন পেজ থেকে। তো আমাদের লাইফস্টাইলটা আসলে অনেক ইজি হয়ে গেছে এর কারণে। আর মৌসুমি আপু আমাকে একটা পাকিস্তানি ব্রাইড লুক দিয়েছিলেন। তো আমার চেহারার সাথে ম্যাচ করে উনি আইলাইনার, আইব্রো অ্যান্ড ড্রেসের সাথে ম্যাচ করে উনি আই শ্যাডো কালার দিয়েছেন। তো সবার শেষে গহনাগুলো পরার পরে আমার চুলটা যখন ঠিক করতে চাইছেন, তখন আমি বলছি আপু আমার চুলে স্প্রে দিয়েন না প্লিজ, আপু আমার চুলে পাফ করেন না প্লিজ। নর্মালি আমি যখন সাজতে যাই, তো তখন আমি তাদের উপরেই, যারা আমাকে দিয়ে এই শ্যুটটা করায়, তাদের উপরেই ছেড়ে দিই যে আমার লুকটা কেমন হবে, তারা তাদের পছন্দ অনুযায়ী লুক দেবে। অনেকে দেখার পরে বলে তোমার চুলটা এমন চ্যাপটা করে দিল কেন, তোমার চোখটা এরকম টেনে দিল কেন, তোমার আইব্রোটা এটা কি করে দিল, তোমার লিপস্টিকটা এটা তো ঠিক হয়নি। কিন্তু আমি আসলে যার কাছে সাজতে চাই, তার যেরকম স্কিল তার উপরেই ছেড়ে দিই। আমি মনে করি তিনি তার সর্বোচ্চ স্কিলটা দিয়ে আমাকে সাজাবেন এবং তার পছন্দ মতো সাজাবেন। এবং আমি এখানে যেহেতু শ্যুট করতে গিয়েছি, আই এম অ্যাট হার সার্ভিস। তো মৌসুমি আপু আমাকে অসম্ভব সুন্দর করে সাজিয়েছিলেন। তো আমার চুলটা উনি ভাবছেন যে চ্যাপটা করে দেন। আমার ফেসটা যেহেতু একটু বড়, সো ফেসের সাথে আসলে চ্যাপটা চুলটা না মানালেও পুরো মেকওভার, ড্রেস অ্যান্ড সব কিছুর সাথে কিন্তু চ্যাপটা চুলটাও এত খারাপ লাগেনি।
তো আপু আমাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি কি গ্লিটারি মেকআপ পছন্দ করো কি না। আমি কিন্তু গ্লিটারি মেকওভার খুব পছন্দ করি। ম্যাট মেকওভারের চেয়ে আমার গ্লিটারি মেকওভারটা খুবই পছন্দের। আর অনেক সময় দেখা যায় যে অনেক শ্যুটে আমরা নেইলের প্রতিও নোটিস করি না যে নখে কি নেল পলিশ দিলাম বা ফলস নেইল পরলাম কি না। তো আমি যে কটা শ্যুটে গেছি সবখানে দেখেছি যে তারা খুব মানে নখের প্রতিও যত্ন নিয়েছে যাতে নখটাও সুন্দর দেখা যায়, বিকজ শ্যুটের মধ্যে না আগা থেকে গোড়া সব কিছুই খুব পারফেক্ট হইতে হয় এবং একটা শ্যুটের সব কিছুই নির্ভর করে যে পুরো ব্যাপারটাই যেন একদম সুন্দর মতো যেভাবে গুছানো থাকে, নখটা যেন আগোছালো না থাকে, ফলস নেল পরি আর নেল পলিশই দেই না কেন। তো এইবারও খুব সুন্দর একটা ড্রেসের সাথে ম্যাচিং করে আমি নেইল পরেছিলাম, বাট নেইল পরতে আমি খুব আনকমফোর্টেবল ফিল করি এই কারণে যে নেইল পরে আমি করতে পারি না, মোবাইল চালাতে পারি না বা কোনো কিছু করতে পারি না। অনেকে আছে যে নেইল এক্সটেনশন করেও খুব ভালোভাবে ফ্রিলি হাত মুভ করতে পারে, বাট আমি একদমই নেইল এক্সটেনশন করার পর আমার হাত পা একদম চুপচাপ অসাড় হয়ে থাকে। তো এই জন্য নর্মালি আমি নেইল এক্সটেনশনটা করি না। আর আমার চোখে তখন আইল্যাশ এক্সটেনশন করা ছিল না, এই জন্য মৌসুমী আপু আমার চোখে ফলস আইল্যাশ দিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা হলো যে সেদিনের ব্রাইডাল মেকআপটা ছিল ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ মেকআপ হওয়ার কারণ ছিল যে ব্রাইডাল মেকওভারগুলো নর্মালি ওয়াটারপ্রুফ নেওয়াই উচিত, কারণ অনেকটাক্ষণ এই মেকওভার গায়ে লাগিয়ে বসে থাকতে হয়। পার্লার থেকে কোণে বাড়ি, কোণে থেকে বিয়ের সেন্টার থেকে বরের বাসা, সবখানে যেন মেকআপের একটু নড়চড় না হয়। তো সেই জন্য ওয়াটারপ্রুফ মেকওভার দিতে হয়। অ্যান্ড ওয়াটারপ্রুফ মেকওভার সেটা আমি বিশ্বাসই করতে চাইলাম না। আমি মৌসুমী আপুকে বললাম যে মৌসুমী আপু এটা ওয়াটারপ্রুফ মেকআপ, আমি কিভাবে বুঝবো? তো উনি বললো তুমি একটু দাঁড়াও, শ্যুটটা শেষ করো, তারপরে আমি তোমাকে দেখাচ্ছি। তো শ্যুটের পরে ওমা সত্যি সত্যি উনি গামলা নিয়ে আসলো এবং গামলা নিয়ে এসে উনি আমার মুখের মধ্যে এক বালতি পানি টিস্যু দিয়ে ঘষাঘষি করেও আমার মেকআপ একটু উঠানো গেল না। তো যাই হোক, বিয়ের সাজের মধ্যে কিন্তু টিকলিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, সাথে ঝাপটাটাও আমার কাছে অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি মনে হয় যে নথটা পরলে একদম বউ বেশি লাগে, বাট এই শ্যুটে আমার নথ ছিল না, কিন্তু তারপরও একদম পারফেক্ট লুক হয়েছে। চুল চ্যাপটা করার কারণেও আমাকে যে খুব বেশি খারাপ লাগছে এটা না। আর ড্রেসের রঙটা এতটাই সুদিং। আমরা নর্মালি দেখি যে বিয়েতে বউরা লাল কালারের ড্রেস পরতে পছন্দ করতো আগে, এখন কিন্তু লাল কালারের ড্রেস পরে না, এখন বিভিন্ন রকম ড্রেস পরে, বিভিন্ন কালারের ড্রেস পরে। তো এই যুগের সাথে তাল মিলিয়ে আমাকে এই ড্রেসটা পরানো হয়েছিল। আর এই ড্রেসটার যে ওজন 80 কেজি মনে হয়, মানে আমি নড়তেই পারছিলাম না। লেহেঙ্গাটা এত ভারী, বাট ওড়নাটা খুব পাতলা ছিল, খুব ট্রান্সপারেন্ট ছিল, খুব সুন্দর ছিল। তো নর্মালি একটা ব্রাইডাল মেকওভার নিতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে গেল। মৌসুমী আপু আমাকে অনেক তাড়াতাড়ি সাজিয়ে ফেলেছেন, বিকজ সেদিন আমাদের অনেক রাত হয়ে গেছিলো। আমরা বলেছিলাম যে আপু 5টার পরে আসবো, কিন্তু 5টার পরে আর যাওয়া হয়নি। আমরা যেতে যেতে প্রায় 7টা-8টা হয়ে গেছে এবং 7টা-8টার পরে উনি আমাদেরকে খাওয়ালেন দাওয়ালেন। তারপরে হলো যে আমরা নানা রকম মজা করছিলাম, ফান করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তারও পরে উনি বললো যে আল্লাহ আমার তো ক্যামেরাম্যান চলে আসছে, চলো এভাবে গল্প করতে থাকলে সারা রাতই আমাদের আড্ডায় চলে যাবে। আমাদের তো আর সত্যি বিয়ে ছিল না, আমাদের একটা শ্যুট ছিল। তো সময়ের আসলে অতটা ছিল না যে 7টার মধ্যেই যে সেন্টারে চলে যেতে হবে বা এটা সেটা। তো আমরা খুব তাড়াতাড়ি আপু একদম খুব তাড়াতাড়ি আমাকে মেকআপ লাগিয়ে দিলেন।